গুড মর্নিং ডিয়ার স্টুডেন্ট, ওয়েলকাম টু দ্য ওয়ে অফ সলিউশন নাম্বার 1 স্টাডি চ্যানেল ওয়েস্ট বেঙ্গল। তো আমি তোমাদের ডারখান স্যার, তোমরা এখন পাচ্ছ জিকে জিএস কিং এই সিরিজের আমাদের টার্গেট গ্রুপ সি এবং ডি এর জন্য আবার একটি মক টেস্ট। তো আমরা এখানে জিকে মক টেস্ট আলোচনা করব। প্রত্যেকে যারা কানেক্ট আছো, তো আমাদের সমস্ত ক্লাসের নোটিফিকেশন লিঙ্ক তোমরা আমাদের টেলিগ্রাম গ্রুপ দ্য ওয়ে অফ সলিউশনে পাচ্ছ। পাশাপাশি আমরা যে পেড কোর্সগুলো করাচ্ছি সেটি TWS একাডেমি অ্যাপে কিন্তু তোমরা পাবে। এবং এখানে এই পেড কোর্স অপশনে গেলেই তুমি কিন্তু আমরা যে ব্যাচগুলো অলরেডি করাচ্ছি সেগুলো তুমি দেখতে পাবে। তার মধ্যে নতুন যে ব্যাচগুলো আছে WBI ফাউন্ডেশন, রেলওয়ে ফাউন্ডেশন, NMGNM, SSC আপার প্রাইমারি ফাউন্ডেশন, অনেক ধরনের ব্যাচ অ্যাভেলেবেল রয়েছে। যদি প্রয়োজন হয় অবশ্যই জয়েন করতে পারো। তো আমরা শুরু করব আজকের MCQ প্র্যাকটিস। তো এখানে আমরা চেষ্টা করব 25 কোশ্চেন আলোচনা করার। এবার যতটা হয় 25 কোশ্চেন আমরা আলোচনা করব, ঠিক আছে? প্রত্যেকে যারা কানেক্ট আছো তোমরা খাতা পেন নিয়ে বসে যাও এবং মার্কিং করতে থাকো। এইভাবে 1 থেকে 25 পর্যন্ত তুমি লিখে নাও। কতগুলো সঠিক উত্তর করতে পারছো একটু চেক করে নেবে। কোশ্চেন নাম্বার 1, সহজ প্রশ্ন। ভূমিকম্পের তীব্রতা মাপা হয় কোন যন্ত্রের দ্বারা? ব্যারোমিটার, সিসমোগ্রাফ, হাইড্রোমিটার, পলিগ্রাফ। তাহলে এখানে আমরা সঠিক উত্তর কি করব? ভূমিকম্পের তীব্রতা মাপক যন্ত্র রিক্টার স্কেল আছে। পাশাপাশি এখানে আরো একটি যন্ত্র নাম হচ্ছে সিসমোগ্রাফ। অপশন বি তোমরা যারা করেছো উত্তর সঠিক হয়েছে। হাইড্রোমিটারের সাহায্যে আমরা কি পরিমাপ করি? হাইড্রোমিটারের সাহায্যে কোন তরলের আপেক্ষিক ঘনত্ব পরিমাপ করি। ব্যারোমিটারের সাহায্যে বায়ুর চাপ পরিমাপ করি। তো এই বিভিন্ন যন্ত্র এবং তাদের কি ফাংশন বা কি কার্যকারিতা সেগুলো আমাদের জানতে হবে। কোশ্চেন নাম্বার 2, ভারতের একক বৃহত্তম শিল্প নিম্নের কোনটি? একক বৃহত্তম শিল্প নিম্নের কোনটি হবে? লৌহ ইস্পাত, কার্পাস বয়ন শিল্প, পেট্রোরসায়ন শিল্প, চিনি শিল্প। প্রত্যেক অ্যান্সার করবে। সেশনে যারা কানেক্ট হয়েছো শেষ পর্যন্ত দেখতে থাকো। সহজ কঠিন মিলিয়ে সব রকম প্রশ্ন আছে এবং এখানে কত পাচ্ছ তুমি সেটা বেস করে একটা আইডিয়া করতে পারবে তোমার জিকে নলেজ কেমন আছে। সঠিক উত্তর হবে কার্পাস বয়ন শিল্প বা বস্ত্র বয়ন শিল্প, যেটি আমরা বলতে পারি ভারতের একক বৃহত্তম শিল্প। ওকে, আচ্ছা, ভারতের এই যে শিল্পের মধ্যে তাহলে এই যে কার্পাস বয়ন অর্থাৎ বস্ত্র বয়ন শিল্পে কিন্তু সবচেয়ে বেশি মানুষ কাজ করে। কোশ্চেন নাম্বার 3, সংসদে অবকাশ চলাকালীন রাষ্ট্রপতির অধ্যাদেশ জারি করার ক্ষমতা ভারতের সংবিধানের কোন অনুচ্ছেদে দেওয়া হয়েছে? অর্থাৎ অবকাশ মানে বিরতি। পার্লামেন্টে অধিবেশন কোন কক্ষে যদি না হয় সেক্ষেত্রে রাষ্ট্রপতি অর্ডিন্যান্স জারি করতে পারে। অর্ডিন্যান্স এটাকে বাংলায় বলা হয় অধ্যাদেশ। অর্ডিন্যান্স জারি করার ক্ষমতা আছে রাষ্ট্রপতির এবং সেটি কোন ধারাতে বলা হয়েছে? সংবিধানের যে ধারা আছে সেখানে আমরা পাচ্ছি ধারা নম্বর 123, 1, 2, 3। অনুচ্ছেদ 52-তে ভারতের রাষ্ট্রপতি পদের কথা বলা হয়েছে। অনুচ্ছেদ 63-তে ভারতের উপরাষ্ট্রপতি পদের কথা বলা হয়েছে। ভারতে একজন উপরাষ্ট্রপতি থাকবে বলা হয়েছে আর্টিকেল 63-তে। ভারতে একজন রাষ্ট্রপতি থাকবে সেটা আর্টিকেল 52-তে বলা হয়েছে। 352-তে ন্যাশনাল এমার্জেন্সি বা জাতীয় জরুরি অবস্থার কথা বলা হয়েছে। কোশ্চেন নাম্বার 4 আসবো, গঙ্গার দীর্ঘতম উপনদীর নাম কি? গঙ্গার সব থেকে দীর্ঘতম উপনদী কি হবে? অপশন এ দামোদর, অপশন বি যমুনা, অপশন সি গোমতী, অপশন ডি রামগঙ্গা। তো গঙ্গা নদী আমাদের ভারতের প্রধান নদী, এটা আমরা প্রত্যেকে জানি। গঙ্গা নদী ভারতের প্রধান নদী এবং দীর্ঘতম নদী। গঙ্গা নদীর প্রচুর উপনদী আছে এবং উপনদীগুলোকে ডান তীর বাম তীরেও কিন্তু ভাগ করা হয়। যাই হোক, তো এখানে গঙ্গার দীর্ঘতম উপনদী হচ্ছে যমুনা, এটা আমরা প্রত্যেকে মনে রাখবো। অপশন বি সঠিক উত্তর হয়েছে। গঙ্গা এবং যমুনা কোথায় মিলিত হয়েছে বলো? গঙ্গা এবং যমুনা নদীর মিলনস্থল কোথায়? গঙ্গা ও যমুনা নদী মিলিত হয়েছে কোথায়? মিলনস্থল হচ্ছে
এলাহাবাদ, যেটা বর্তমানে প্রয়াগরাজ। প্রয়াগরাজ, এলাহাবাদ। এবং গঙ্গা হচ্ছে গঙ্গার যমুনা হচ্ছে ডান তীরের উপনদী। কোশ্চেন নাম্বার 5, ইউএসবি। ইউএসবি এক প্রকার কি ধরনের মেমোরি? প্রাইমারি, সেকেন্ডারি, টারশিয়ারি নাকি কোনোটি নয়? ইউএসবির ফুল ফর্ম কি? এটা অনেক সময় পরীক্ষায় দিতে পারে। ইউএসবি এর ফুল ফর্ম কি? ইউনিভার্সাল সিরিয়াল বাস। ইউনিভার্সাল সিরিয়াল বাস, এটা হচ্ছে ইউএসবির ফুল ফর্ম। এটাকে আমরা বাইরে থেকে অ্যাড করতে পারি, তাই তো? এবং এটা ওই জন্য এটাকে আমরা বলি সেকেন্ডারি মেমোরি। মেমোরিকে সাধারণত প্রাইমারি, সেকেন্ডারিতে আমরা ভাগ করি। প্রাইমারি মেমোরিতে র্যাম, রম এইগুলো আমরা ধরি। কোশ্চেন নাম্বার 6, সম্প্রতি কে বিসিসিআই এর প্রেসিডেন্ট হিসেবে নিযুক্ত হয়েছে? বিসিসিআই ভারতবর্ষের যে ক্রিকেট কন্ট্রোল বোর্ড, ঠিক আছে? বিসিসিআই বর্তমান বিসিসিআই এর প্রেসিডেন্ট কে আছে? জয় শাহ, জাহির আব্বাস, রজার বিনি, অপশন ডি মিঠুন মানহাস। কোশ্চেন নাম্বার 6, এটি কিন্তু একটা ইম্পর্টেন্ট কোশ্চেন আপকামিং পরীক্ষার জন্য। সঠিক উত্তর কি হবে প্রত্যেকে বলবে। তো বিসিসিআই এর বর্তমান চেয়ারম্যান বা প্রেসিডেন্ট হচ্ছেন মিঠুন মানহাস, এটা কিন্তু আমরা মাথায় রাখবো। তো ক্রিকেট কন্ট্রোল বোর্ড, টোটাল আইসিসি যদি বলো, ইন্টারন্যাশনাল আইসিসির প্রেসিডেন্ট হচ্ছে জয় শাহ। আইসিসির প্রেসিডেন্ট কে? এটা হচ্ছে জয় শাহ, এটা মনে রাখবে। আর এসিসি, এশিয়ান ক্রিকেট কাউন্সিল, আমাদের এশিয়ান ক্রিকেট কাউন্সিলের প্রেসিডেন্ট হচ্ছে মহসিন নকভি। মহসিন নকভি, তিনি হচ্ছেন এশিয়ান ক্রিকেট কাউন্সিলের বর্তমান প্রেসিডেন্ট। তাহলে আইসিসি, বিসিসিআই এবং এসিসি, এই তিনটে বিষয় আমরা মনে রাখবো। সম্প্রতি স্বীকৃতি পাওয়া 58তম ভারতের টাইগার রিজার্ভের নাম কি? সম্প্রতি স্বীকৃতি পাওয়া ভারতবর্ষের যে টাইগার রিজার্ভ আছে, 58তম টাইগার রিজার্ভের নাম কি হবে? জিম করবেট ন্যাশনাল পার্ক, গুরু ঘাসিদাস, তোমর পিংলা ন্যাশনাল পার্ক, রাতাপানি ন্যাশনাল পার্ক নাকি মাধব ন্যাশনাল পার্ক? সঠিক উত্তর কি হবে? প্রত্যেকে অ্যান্সার করবে। তো ভারতবর্ষে মোট টাইগার রিজার্ভ অর্থাৎ ব্যাঘ্র সংরক্ষণ প্রকল্প টোটাল আছে 58টি। বর্তমানে এই টাইগার রিজার্ভ হচ্ছে 58টি আছে। এই 58টির মধ্যে পশ্চিমবঙ্গে আছে 2টি। এটা ইন্ডিয়াতে টাইগার রিজার্ভ টোটাল ইন্ডিয়াতে 58টি, এর থেকে আমাদের ওয়েস্ট বেঙ্গলে আছে 2টি। কি কি আছে? সুন্দরবন টাইগার রিজার্ভ এবং বক্সা টাইগার রিজার্ভ। সুন্দরবন 1973 সালে টাইগার রিজার্ভ হচ্ছে, আর বক্সা হচ্ছে 1983 সালে টাইগার রিজার্ভ হচ্ছে। তো এই হচ্ছে ওয়েস্ট বেঙ্গলে 2টি। পাশাপাশি ভারতবর্ষে যদি বলো প্রথম টাইগার রিজার্ভ, সেটি হচ্ছে জিম করবেট ন্যাশনাল পার্ক। এটি টাইগার রিজার্ভ, ভারতের ফার্স্ট ন্যাশনাল পার্ক এবং এটি ভারতের প্রথম টাইগার রিজার্ভ। ঠিক আছে, খেয়াল রাখবে। এটা উত্তরাখণ্ডে আছে। এবং মাধব ন্যাশনাল পার্ক যেটা আছে মধ্যপ্রদেশের মাধব ন্যাশনাল পার্ক, এটি হচ্ছে লেটেস্ট টাইগার রিজার্ভ। সব থেকে বেশি ব্যাঘ্র সংরক্ষণ কেন্দ্র বা প্রকল্প আছে মধ্যপ্রদেশে। বর্তমানে মধ্যপ্রদেশ যেখানে সব থেকে বেশি টাইগার রিজার্ভ আছে এবং ভারতে সব থেকে বেশি বাঘের সংখ্যা মধ্যপ্রদেশে আছে। টাইগার স্টেট অফ ইন্ডিয়া বলা হয় মধ্যপ্রদেশ। রাতাপানি এটাও মধ্যপ্রদেশে আছে। ঠিক আছে, এবং আমরা মনে রাখবো যে ভারতের সব থেকে বৃহত্তম টাইগার রিজার্ভ কি বলতে পারবে?
শ্রীশৈলম নাগার্জুন সাগর টাইগার রিজার্ভ, শ্রীশৈলম অন্ধ্রপ্রদেশের, ভারতের সব থেকে বড় আয়তনে বড় টাইগার রিজার্ভ, আর সব থেকে ছোট হচ্ছে বর টাইগার রিজার্ভ। তো এখানে তাহলে আমরা অনেক কথা বললাম যে BOR এটা হচ্ছে মহারাষ্ট্রে বর টাইগার রিজার্ভ হচ্ছে ক্ষুদ্রতম টাইগার রিজার্ভ, আর অন্ধ্রপ্রদেশের শ্রীশৈলম টাইগার রিজার্ভ সেটি কিন্তু সব থেকে আয়তনে বৃহত্তম টাইগার রিজার্ভ। যাই হোক, এই কথাগুলো যেগুলো বলেছি লিখে নিতে পারো। পরবর্তী কোশ্চেন নাম্বার 8, টেলিফোন কে আবিষ্কার করেন? দেখো খুব সহজ কোশ্চেন, এবং এই ধরনের আবিষ্কার রিলেটেড একটা কোশ্চেন কিন্তু পরীক্ষায় দেবে। ঠিক আছে, ইনভেনশন অ্যান্ড ইনভেন্ট ইন সায়েন্স যেগুলো আমরা দেখেছি তার মধ্যে থেকে এই ধরনের কোশ্চেন একটা আসতে পারে। তো যে জন এল বেয়ার্ড, টমাস আলভা এডিসন, চার্লস ব্যাবেজ, গ্রাহাম বেল, প্রত্যেকে অ্যান্সার করবে টেলিফোনকে আবিষ্কার করেন। সঠিক উত্তর এখানে কি হবে? জন এল বেয়ার্ড, তিনি হচ্ছে টেলিভিশন টিভি আবিষ্কার করেন। টমাস আলভা এডিসন নিরাপত্তা বাতি, হাম্পে ডেভি নিরাপত্তা বাতি, সরি। টমাস আলভা এডিসন কি আবিষ্কার করে বলতো? বৈদ্যুতিক বাল্ব কে আবিষ্কার করে? আলভা এডিসন। চার্লস ব্যাবেজ কম্পিউটার, এবং গ্রাহাম বেল হচ্ছে টেলিফোন আবিষ্কারক। অপশন ডি এখানে সঠিক উত্তর হবে। প্রত্যেকে যারা অপশন ডি করেছো তোমাদের উত্তর সঠিক হয়েছে। পরবর্তী কোশ্চেন নাম্বার 9, বিহু লোকনৃত্য কোন রাজ্যে দেখা যায়? বিহু লোকনৃত্য কোন রাজ্যে দেখা যায় বলো? উড়িষ্যা, আসাম, উত্তর ভারত, কেরল। তো এই ধরনের একটা কোশ্চেন থাকতেই পারে বিভিন্ন ড্যান্স থেকে। উত্তর কি হবে প্রত্যেকে বলবে। বিহু লোকনৃত্য খুবই জনপ্রিয়, এবং এটি হচ্ছে আসামে জনপ্রিয়, আসামে দেখা যায় বিহু। উত্তর ভারতে হচ্ছে কত্থক, খুবই জনপ্রিয়। কত্থক হচ্ছে ভারতের ক্লাসিক্যাল ড্যান্স অর্থাৎ ধ্রুপদী নৃত্য বলা হয় টোটাল 8টি নৃত্যকে। তার মধ্যে আছে কত্থক, কেরলে আছে মোহিনীআট্টম, কথাকলি, ভারতনাট্যম রয়েছে তামিলনাড়ুতে, অন্ধ্রপ্রদেশ কুচিপুড়ি, উত্তর ভারতে কত্থক, তারপর তোমার সত্রিয়া আছে আসামে, মণিপুরি রয়েছে মণিপুরে। এইগুলো। কোশ্চেন নাম্বার 10, জাহাঙ্গীর নিম্নের কোন শিখ গুরুকে প্রাণদণ্ডের নির্দেশ দেন? অপশন এ পঞ্চম শিখ গুরু অর্জুন, অপশন বি নবম গুরু তেগ বাহাদুর, অপশন সি গুরু হরগোবিন্দ, অপশন ডি গুরু হরকৃষ্ণ। তো শিখদের 10টি গুরুর নাম আমরা ইতিহাসে পাই। প্রথম হচ্ছে গুরু নানক। গুরু নানকের যারা শিষ্য তাদেরই শিখ বলা হয়। শিখ কথার অর্থই হচ্ছে শিষ্য। গুরু নানক, যার জন্ম হচ্ছে 1469 সালে লাহোরের তালাওয়ান্দি নামক গ্রামে, যার বর্তমান নাম নানকানা সাহিব, পাকিস্তানে পড়ছে বর্তমানে। তো গুরু নানক তার যে শিষ্যগুলো ছিল তাদেরকে শিখ বলা হয়। এবং পরপর দেখা যাবে শিখদের এরকম গুরু নানক যদি প্রথম হয়, পরপর আরো 9টি গুরু আছে, 10টি গুরু নাম আমরা পাই। তারপর দশম গুরু গোবিন্দ সিং এর পরে গুরুপদ আর থাকে না। ঠিক আছে, তো সম্রাট জাহাঙ্গীর, মুঘল সম্রাট জাহাঙ্গীরের কথা আমরা বলছি। এইখানে উত্তর কি হবে? পঞ্চম শিখ গুরু অর্জুন, তাকে কিন্তু মৃত্যুদণ্ড দেয় পঞ্চম শিখ গুরু অর্জুন। এই সময় থেকেই মুঘলদের সঙ্গে শিখদের দ্বন্দ্বটা শুরু হয়ে যায়। পঞ্চম গুরু অর্জুন সম্পর্কে আরেকটা ইনফরমেশন আমরা জানবো। সম্রাট আকবরের সময় দেখা যাবে যে বর্তমান যেটা তোমার স্বর্ণ মন্দির রয়েছে অমৃতসর, ওই জায়গাটা কিন্তু আকবর দান করে শিখদেরকে। সম্পর্ক ভালো ছিল। পরবর্তীতে জাহাঙ্গীরের সময়ে আকবর তার পরবর্তী সম্রাট হিসেবে মৃত্যুর আগে জাহাঙ্গীরকে সম্রাট করবেন এরকম একটা সিচুয়েশন ছিল। জাহাঙ্গীরের পুত্র খসরুকে সম্রাট করার প্ল্যান ছিল, কিন্তু মৃত্যুর আগে আবার তিনি মত পরিবর্তন করে জাহাঙ্গীরকে সম্রাট ঘোষণা করে যান। যাই হোক, তো আকবরের মৃত্যুর পর খসরু কিন্তু পিতার বিরুদ্ধে ষড়যন্ত্র করতে থাকে এবং তাকে সাহায্য করে গুরু অর্জুন, যার ফলে দেখা যাচ্ছে যে গুরু অর্জুনকে সম্রাট জাহাঙ্গীর প্রাণদণ্ড দেন। এবং আরেকটা কোশ্চেন, নবম গুরু তেগ বাহাদুরকে মৃত্যুদণ্ড দেন, এটা কিন্তু কি হবে? এটা ঔরঙ্গজেব নবম গুরু তেগ বাহাদুরকে মৃত্যুদণ্ড দেন। এই দুটো কিন্তু পরীক্ষায় খুবই আসে। এবং গুরু অর্জুন তিনি হচ্ছে অমৃতসরের স্বর্ণ মন্দিরের কাজটা কমপ্লিট করেছিলেন। অমৃতসরের স্বর্ণ মন্দিরের কাজ শুরু করেছিলেন গুরু রামদাস,
সেটাকে কমপ্লিট করেছিলেন গুরু অর্জুন সিং, সরি গুরু অর্জুন। কোশ্চেন নাম্বার 11, পভার্টি অ্যান্ড আনব্রিটিশ রুল ইন ইন্ডিয়া। বিখ্যাত একটা বই, এই বইটি লেখককে, পভার্টি অ্যান্ড আনব্রিটিশ রুল ইন ইন্ডিয়া। রমেশচন্দ্র দত্ত, দাদাভাই নওরোজি, এ ও হিউম, অ্যালান অক্টোভিয়ান হিউম, অপশন ডি বলছে অমর্ত্য সেন। তো এটা বলার অপেক্ষা রাখে না, তোমরা প্রত্যেকে আশা করবো এটা সঠিক উত্তর করতে পারবে। অপশন বি দাদাভাই নওরোজি সঠিক উত্তর হবে। দাদাভাই নওরোজি, যাকে বলা হয় ভারতের মহান বিদ্য বা গ্র্যান্ড ওল্ড ম্যান অফ ইন্ডিয়া, দাদাভাই নওরোজি প্রথম ব্যক্তি যিনি ব্রিটিশ পার্লামেন্টের সদস্য হয়েছিলেন লিবারেল পার্টি থেকে। লিবারেল পার্টি থেকে, ঠিক আছে, উদারনৈতিক দল থেকে তিনি সদস্য হয়েছিলেন ব্রিটিশ পার্লামেন্টের। দাদাভাই নওরোজি জাতীয় কংগ্রেসের প্রথম কলকাতা অধিবেশনে সভাপতিত্ব করেছিলেন 1886 সালে। ওকে, এইগুলো কিন্তু মনে রাখতে হবে দাদাভাই নওরোজি সম্পর্কে। জাতীয় আয় প্রথম পরিমাপ করেন ভারতের দাদাভাই নওরোজি। কোশ্চেন নাম্বার 12, বিপন্ন প্রাণীদের তালিকা প্রকাশকারী বইটির নাম কি? বিপন্ন প্রাণী, যে সমস্ত প্রাণী বিলুপ্তর পথে, দিনের পর দিন সংখ্যা কমছে, এরকম প্রাণীদের তালিকা প্রকাশ করা হয় কোন বইয়ে? ব্লু ডেটা বুক, গ্রিন ডেটা বুক, রেড ডেটা বুক, ইয়েলো ডেটা বুক। সঠিক উত্তর কি হবে? তো একটা সংস্থা রয়েছে ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর কনজারভেশন অফ নেচার, IUCN, এই সংস্থা তারা রেড ডেটা বুক, গ্রিন ডেটা বুক, ব্ল্যাক ডেটা বুক প্রকাশ করে। তো এখানে উত্তর হবে রেড ডেটা বুক, রেড জোন, অর্থাৎ এখানে তারা বিপন্ন তালিকায় আছে, বিপন্ন বা বিলুপ্ত প্রায় প্রাণী এরকম। আর একটা আছে গ্রিন ডেটা বুক, যে সমস্ত প্রাণীর বিলুপ্ত হওয়ার সম্ভাবনা নেই, সেফ জোনে আছে। আর একটা হচ্ছে ব্ল্যাক ডেটা বুক, যেখানে বলা হচ্ছে হিংস্র ক্ষতিকর প্রাণীদের তালিকা থাকে। তো এগুলো IUCN ইন্টারন্যাশনালি এটাকে স্বীকৃতি দেয় এবং প্রকাশ করে। পাশাপাশি IUCN এর হয়ে ভারতে কাজ করে জুলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া অ্যান্ড বোটানিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া। জুলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া, বোটানিক্যাল সার্ভে দুটোরই হেডকোয়ার্টার আমাদের কলকাতাতে আছে। জুলজিক্যাল তারা প্রাণীদের তালিকা দেয়, বোটানিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া এটা উদ্ভিদের তালিকা প্রকাশ করে ভারতে। কোশ্চেন নাম্বার 13, সম্রাট শাহজাহানের মৃত্যু হয় নিম্নের কোন সালে? এটা কিন্তু পরীক্ষায় আসে খুব, প্রশ্নটি খুবই ইম্পর্টেন্ট ইতিহাস থেকে। সম্রাট শাহজাহানের মৃত্যু সাল কি হবে? 1658, 1660, 1666, 1667। তো এখানে রাইট অ্যান্সার কি হবে? সম্রাট শাহজাহান তার মৃত্যু হয় 1666 সালে। এখানে কনফিউশন হয়, কারণ 1658 থেকেই ঔরঙ্গজেবের রাজত্বকাল শুরু হয়ে যায়। 1658 সালে সম্রাট শাহজাহান তিনি খুবই অসুস্থ হয় এবং তারপর দেখা যাচ্ছে পরে কিন্তু 66 দিকে মারা যাচ্ছে। ওকে, পরবর্তী কোশ্চেন, জাতীয় বিজ্ঞান দিবস নিম্নের কোন তারিখে পালিত হয়? জাতীয় বিজ্ঞান দিবস নিম্নের কোন তারিখে পালিত হয়? কোশ্চেন নাম্বার 14, অপশন এ 28 ফেব্রুয়ারি, অপশন বি 3 মার্চ, অপশন সি 21 মার্চ, অপশন ডি 23 মার্চ। ন্যাশনাল সায়েন্স ডে। তো এখানে আমরা অ্যান্সার কি করব? অপশন হবে অপশন এ, 28 ফেব্রুয়ারি, যেদিন রামন এফেক্ট আবিষ্কার করেছিলেন CV রামন। তো 28 ফেব্রুয়ারি জাতীয় বিজ্ঞান দিবস পালিত হয়। কোশ্চেন নাম্বার 15, সর্বশিক্ষা অভিযান কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময় চালু হয়েছিল? সর্বশিক্ষা অভিযান SSY, তাই তো? SSA, সর্বশিক্ষা অভিযান, এটি চালু হয় 2001 সালে এই সময়। তো এটি কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনায় চালু হয়? কোশ্চেন নাম্বার 15, পঞ্চবার্ষিকী পরিকল্পনা সেটা শুরু হয়েছিল 1951 থেকে, 5 বছর করে পরিকল্পনা নেওয়া হতো। এবং এখানে আমরা যদি দেখি, তো প্রথমে হচ্ছে 51 থেকে 56, তারপর 56 থেকে 61, তারপর 61 থেকে 66, তারপর 3 বছর গ্যাপ রয়েছে, 66 থেকে 69 গ্যাপ, পরিকল্পনা ছুটি, 71 থেকে 74, 74 থেকে 78, 4 বছর, তারপর আবার গ্যাপ 2 বছর। গ্যাপ বলতে ওখানে বহুতাপ বা জনতা প্ল্যান হবে। তারপর 80 থেকে 85, 85 থেকে 90, তারপর আবার 2 বছর গ্যাপ, পরিকল্পনা
বিরতি, 92 থেকে 97 হচ্ছে 97 অষ্টম। তারপর আমরা দেখব 97 থেকে 2002 সালে, এই সময় হচ্ছে নবম 5 ইয়ার প্ল্যান চলতে থাকে। তাহলে সর্বশিক্ষা অভিযান এটি চালু হয় নবম পঞ্চবার্ষিকী পরিকল্পনায়। যদি বলা হয় মিড ডে মিল পরিকল্পনা চালু হয় কবে? মিড ডে মিল প্রকল্প, মিড ডে মিল প্রকল্প এটি চালু হয় 1995-এ, এবং তখন অষ্টম পঞ্চবার্ষিকী পরিকল্পনা চলতে থাকে। 5 ইয়ার প্ল্যানে মিড ডে মিল পরিকল্পনা কিন্তু চালু হয়, এটাও তোমরা মাথায় রাখবে। তো প্রত্যেকে যারা কানেক্ট আছো, আমাদের যে সমস্ত ব্যাচগুলো চলছে প্রথমে আমরা দেখিয়েছি, তোমরা একটু দেখে নেবে যদি ভর্তি হতে চাও। কোশ্চেন নাম্বার 16 বলা হচ্ছে পঞ্চ ভারতের অধিপতি নামে কে পরিচিত ছিল? পঞ্চ ভারতের অধিপতি নামে কে পরিচিত ছিল? উত্তর কি হবে? প্রত্যেকে অ্যান্সার করবে। পঞ্চ ভারতের অধিপতি বলা হতো কাকে? হর্ষবর্ধন, কনিষ্ক, শশাঙ্ক, সমুদ্রগুপ্ত। সঠিক উত্তর হবে পশুপতি বংশের রাজা হর্ষবর্ধনকে বলা হতো। হর্ষবর্ধনকে আরেকটা উপাধি দিতে ভূষিত করা হয়, সেটা হচ্ছে সকল উত্তর পথনাথ। হর্ষবর্ধন সকল উত্তর পথনাথ নামে পরিচিত। হর্ষবর্ধনের রাজত্বকাল শুরু হয় কত সালে? মনে আছে? 606 থেকে তার রাজত্বকাল শুরু হয়, এবং এটা 600 তোমার প্রায় 40-45 সাল পর্যন্ত চলতে থাকে। যাই হোক, যে প্রশ্নটা আমি বলতে যাচ্ছি যে 606 থেকে শুরু হয় হর্ষাব্দ। হর্ষবর্ধন যখন সিংহাসনে বসছে সেই সময় থেকে শুরু হচ্ছে হর্ষাব্দ। হর্ষাব্দ সূচনা হচ্ছে হর্ষবর্ধনের সিংহাসন আরোহণের সময়কাল থেকে। কোশ্চেন নাম্বার 17, ভারতের জাতীয় কংগ্রেসের কোন অধিবেশনে প্রথম বন্দে মাতরম গাওয়া হয়? তো এই কোশ্চেনটা কিন্তু খুবই আসে পরীক্ষায়, তোমাদের পরিচিত কোশ্চেন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। জাতীয় কংগ্রেসের কোন অধিবেশন, অর্থাৎ কোন সালে? কলকাতা অধিবেশন, এটা আমরা প্রত্যেকে জানি, এবং 1896 সালের কলকাতা সেশনে বন্দে মাতরম গাওয়া হয়। এই বন্দে মাতরম নেওয়া হয়েছে কোথা থেকে? বন্দে মাতরম নেওয়া হয়েছে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রচিত আনন্দমঠ উপন্যাস থেকে। আনন্দমঠ উপন্যাস থেকে বন্দে মাতরম এটি নেওয়া হয়েছে, এবং এটা আমরা মাথায় রাখবো যে কলকাতা অধিবেশন এর সভাপতি ছিল রহিমতুল্লাহ সাইনি, এই অধিবেশনের সভাপতি ছিলেন, এবং গিয়েছিলেন কে? রবীন্দ্রনাথ ঠাকুর গিয়েছিলেন ওই অধিবেশনে। কোশ্চেন নাম্বার 18, ইন্ডিয়ান রিপাবলিকান আর্মি কে প্রতিষ্ঠা করেছিলেন? খুব প্রশ্নটা পরীক্ষা আসে। ইন্ডিয়ান রিপাবলিকান আর্মি কে প্রতিষ্ঠা করেছিলেন? উত্তর কি হবে? চিত্তরঞ্জন দাস, সুভাষচন্দ্র বোস, রাসবিহারী বোস, নাকি সূর্য সেন? ইন্ডিয়ান রিপাবলিকান আর্মি এটি হচ্ছে মাস্টারদা সূর্য সেন প্রতিষ্ঠা করেছিলেন 1930 সালে। আর রাসবিহারী বোস হচ্ছে ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি IN এর প্রতিষ্ঠাতা। সূর্য সেন হচ্ছে 1930 সালে মাস্টারদা সূর্য সেন ইন্ডিয়ান রিপাবলিকান আর্মি প্রতিষ্ঠা করেছিলেন, এটা কিন্তু মাথায় রাখবে। কোশ্চেন নাম্বার 19, ভারতের কটি রাজ্যের সীমানা পশ্চিমবঙ্গকে স্পর্শ করেছে? অর্থাৎ পশ্চিমবঙ্গের প্রতিবেশী রাজ্য কয়টি আছে? পশ্চিমবঙ্গের সঙ্গে সীমানা আছে কটি রাজ্যের? পশ্চিমবঙ্গের প্রতিবেশী রাজ্য কি আছে বলো? আমাদের একদম উত্তরে আছে সিকিম, উত্তর পূর্বতে আছে অসম, পূর্ব দিকে বাংলাদেশ, সেটা তো দেশ হয়ে গেল। এবার যদি আমরা পশ্চিম দিকে আসি, ঝাড়খণ্ড আছে, ঝাড়খণ্ড, আর কি আছে? বিহার আছে, আর দক্ষিণ পশ্চিমে আছে উড়িষ্যা। তাহলে পশ্চিমবঙ্গের প্রতিবেশী রাজ্য হচ্ছে 5টি, অপশন সি এখানে সঠিক উত্তর হবে। পরবর্তী কোশ্চেন আসছে কোশ্চেন নাম্বার 20, অর্থ বিল
চূড়ান্তভাবে নির্ধারণ করেন কে? অর্থ বিল বা মানি বিল? প্রধানমন্ত্রী, স্পিকার, বিরোধী দলনেতা নাকি রাষ্ট্রপতি? অর্থ বিল এটা লোকসভার নিম্নকক্ষে আসবে এবং এটি লোকসভায় আসে আর কি, পার্লামেন্টের নিম্নকক্ষে আসে। অর্থ বিল পার্লামেন্টে পেশ করার আগে রাষ্ট্রপতির পারমিশন বা পূর্ব অনুমতির প্রয়োজন আছে। পাশাপাশি অর্থ বিল এটা লোকসভাতেই আসবে কেন্দ্রের ক্ষেত্রে, রাজ্যের ক্ষেত্রে বিধানসভাতে আসবে, অর্থাৎ নিম্নকক্ষে আসবে। পাশাপাশি অর্থ বিল সেটা অর্থ বিল কিনা চূড়ান্তভাবে নির্ধারণ করেন লোকসভার স্পিকার। অপশন বি এখানে সঠিক উত্তর হবে। কোশ্চেন নাম্বার 21 বলছে বঙ্গভঙ্গের সময় কোন বাঙালি কবি বলছে বান এসেছে মরা গাঙে গানটি রচনা করেন? রবীন্দ্রনাথ ঠাকুর, লালন ফকির, কাজী নজরুল ইসলাম, অপশন ডি মুকুন্দ দাস। উত্তর কি হবে? বঙ্গভঙ্গ কবে হয়? 1905 সালে। বাংলাটাকে দুটো ভাগ করে দেওয়া হয় এবং এই সময় বঙ্গভঙ্গের বিরুদ্ধে স্বদেশী এবং বয়কট আন্দোলন হয়েছিল, এটা আমরা প্রত্যেকে জানি। তো বান এসেছে মরা গাঙে এই গানটি রচনা করেন কবি মুকুন্দ দাস। অপশন ডি এখানে সঠিক উত্তর হবে। কোশ্চেন নাম্বার 22 জেমস বন্ড চরিত্রটি সৃষ্টি করেছিলেন কে? জেমস বন্ড এটি একটি গোয়েন্দা ক্যারেক্টার এবং একটা ফেমাস সিনেমা সিরিজ। আমরা জানি জেমস বন্ড 007 একটা সিম্বল আছে, 007 জেমস বন্ড বলা হচ্ছে। জেমস বন্ড ক্যারেক্টার একটা কোড নাম্বার, তাই তো? যাই হোক, ফেমাস কোড নাম্বার 007। যাই হোক, তো জেমস বন্ড এই যে ক্যারেক্টার, এই জেমস বন্ড সিরিজ কিন্তু বহু আগে 60-এর দশকে প্রায় শুরু হয় এবং এই ক্যারেক্টার সৃষ্টি করেছিলেন ইয়ান ফ্লেমিং। অপশন এ। কোশ্চেন নাম্বার 23 পূর্বঘাট পর্বতমালার সর্বোচ্চ শৃঙ্গ হলো কোনটি? পূর্বঘাট পর্বতমালার সর্বোচ্চ শৃঙ্গ ইস্টার্ন ঘাট, মহেন্দ্রগিরি, নীলগিরি, জিন্দাগাদা, আনাইমুদি। পূর্বঘাট পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে অপশন সি জিন্দাগাদা। মহেন্দ্রগিরি কিন্তু সর্বোচ্চ নয়, তার থেকে বেশি হচ্ছে জিন্দাগাদা। পশ্চিমঘাট পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে আনাইমুদি। এটাও তোমরা একই সঙ্গে মনে রাখবে। পশ্চিমঘাট পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে আনাইমুদি এবং পূর্বঘাট বললে জিন্দাগাদা উত্তর হবে। নীলগিরি পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে দোদাবেতা। পশ্চিমঘাট পূর্বঘাট মিলিত হয়েছে নীলগিরি পর্বতে। কম্পিউটার সায়েন্সের জনক বলা হয় কাকে? বলো। কম্পিউটারের নয়, কম্পিউটার সায়েন্সের জনক কাকে বলা হয়? অ্যাডাম অসবর্ন, অ্যালান টিউরিং, জন মুর, নীল স্টিফেনসন। সঠিক উত্তর কি হবে? কোশ্চেন নাম্বার 24 কম্পিউটার সায়েন্সের জনক বলা হচ্ছে অ্যালান টিউরিংকে। অপশন বি এখানে সঠিক উত্তর হবে। যদি না জানা থাকে নোট করে নেবে। কোশ্চেন নাম্বার 25 2026 সালে ফিফা ফুটবল ওয়ার্ল্ড কাপ নিম্নের কোথায় হবে? এই বছর রয়েছে ফিফা ফুটবল ওয়ার্ল্ড কাপ, এই 26-এই, এবং সেটি কোথায় হবে? কাতার। অপশন বি ইউএসএ, মেক্সিকো, কানাডা। অপশন সি ইটালি, স্পেন, পর্তুগাল। অপশন ডি ইউএসএ, মেক্সিকো, পর্তুগাল। 2026 সালে প্রচুর খেলাধুলা আছে এবং ফিফা ফুটবল ওয়ার্ল্ড কাপ 3টি দেশে অনুষ্ঠিত হবে। তার মধ্যে এখানে যে অপশনগুলো আছে ইউএসএ, মেক্সিকো এবং কানাডা, এই সবগুলো হচ্ছে নর্থ আমেরিকা কন্টিনেন্টে পড়ছে। নর্থ আমেরিকা মানে উত্তর আমেরিকা মহাদেশের মধ্যে পড়ছে এই দেশগুলো। ওকে, পরবর্তী কোশ্চেন। সুন্দরবন ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের মর্যাদা পায় কোন সালে? এটা তোমরা হোমওয়ার্ক করবে।
তাহলে আজকের সেশন আমরা এখানে এন্ড করছি। প্রত্যেকে যারা কানেক্ট ছিলে 25 এর মধ্যে তোমার স্কোর কত হয়েছে অবশ্যই একটু কমেন্ট করে জানাতে হবে। তো আমাদের বিভিন্ন পরীক্ষার প্রস্তুতি এখানে দেওয়া হচ্ছে। ফ্রি ক্লাস পেতে অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকো এবং TWS একাডেমি অ্যাপে আমরা পেড কোর্স করাচ্ছি, প্রয়োজন হলে জয়েন করতে পারো। ওকে, দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। টাটা, বাই।